আজকে ইন্ট্রোডিউস হয়ে যাক। ফার্স্ট, সলিড স্টেট, বাংলাতে পদার্থের কঠিন অবস্থা। 2, সলিউশন, দ্রবণ, এখানে 4 মার্কস, এখানে 6 মার্কস। থার্ড, ইলেকট্রোকেমিস্ট্রি, 5 marks. 4, chemical kinetics. English অসুবিধা নেই তো? না। Chemical kinetics 5 marks. Last, surface chemistry. 4 marks. এবার আগে একটু সম্বন্ধে জেনে চ্যাপ্টারের যেরকম নাম সেরকম ভাবে একদম সলিড কোশ্চেন আসবে। মিন্স 4 মার্কের কোশ্চেন আসবে এই চ্যাপ্টারেরই, অথবা আবার 4 মার্কের কোশ্চেন আসবে। সলিউশনও তাই। কেমিক্যাল কাইনেটিক্স একটা জায়গায় 5 মার্কের কোশ্চেন থাকবে, তার অথবা এই চ্যাপ্টারেরই কোশ্চেন থাকবে, কোনো অপশন পাবি না এই চ্যাপ্টারে। সুতরাং এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। এখানেও তাই। এই সলিউশন কোশ্চেনের ফার্স্ট কোশ্চেন যে চ্যাপ্টার থেকে থাকবে সেটা হচ্ছে সলিউশন। ফার্স্ট সলিউশনের থিওরি থাকবে। ইলেকট্রোকেমিস্ট্রিতে অথবা থাকতেও পারে, নাও পারে, বছর বছর চেঞ্জ হয়, এর কোনো গ্যারান্টি নাই কখন কি করবে। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি ধরিস তাহলে কেমিক্যাল কাইনেটিক্স, যদি সামান্য দুর্বল থেকে যায় তাহলে 5-এ 5 দেওয়া যাবে না, আর যদি হয়ে যায় তাহলে 5-এ 5। এই গেল ফিজিক্যাল কেমিস্ট্রি। নেক্সট, ইনঅর্গানিক কেমিস্ট্রি, মেটালার্জি, ধাতুবিদ্যা। এটা একদম মুখস্থ, যাদের মুখস্থ বিদ্যা নেই তাদের জন্য খুব অসুবিধা। 2, ডি ব্লক 5 মার্কস, এটা 4 মার্কস। নাম্বার 3, পি ব্লক 8 মার্কস। সবচেয়ে বড় চ্যাপ্টার পুরো কেমিস্ট্রির মধ্যে, 12 এর মধ্যে 8 মার্কসের। নাম্বার 4, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। এইটি হচ্ছে ইনঅর্গানিক। অর্গানিক, হ্যালো অ্যালকেন and হ্যালো অ্যারিন। সেকেন্ড, অ্যালকোহল, ফেনল, ইথার। নাম্বার 3, অ্যালডিহাইড, কিটোন and carboxylic acid. Number 4, organic compound containing nitrogen. Organic compound containing nitrogen. এইটি হলো লাস্ট। আরেকটা পোরশন আছে, অর্গানিকের মধ্যেও ধরতে পারিস, বায়োকেমিস্ট্রির মধ্যেও ধরতে পারিস। সেগুলো কারা? পলিমার, বায়োমলিকুল, এটা দেখতে হবে। লাস্ট, কেমিস্ট্রি in everyday life. Day life. এই হলো টোটাল চ্যাপ্টার।
5 4 4 3 3 3 4 একটু এদিক ওদিক হয়ে গেলে দেখে নিবি 4 6 10 15 সবচেয়ে বেশি অর্গানিকের মধ্যে কোশ্চেন হবে এখান থেকে অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড। যদি 12 এর কোশ্চেন দেখে থাকিস তাহলে কোশ্চেনের লাস্টে কনভার্সন দেখতে পাবি তিনটে কনভার্সন দেখতে পাবি, এ বি সি, এরকম কনভার্সন তিনটে দেখতে পাবি। এই পুরো চ্যাপ্টার, এই পুরো কোশ্চেন অ্যালডিহাইড, কিটোন আর অ্যাসিড থেকে আসবে 5। ওখানে আবার অথবা থাকবে এই চ্যাপ্টারেরই, তার দিয়ে আবার কোশ্চেন থাকবে। সুতরাং পুরো কেমিস্ট্রির মধ্যে এই দুটো চ্যাপ্টার, যার 5 অথবা এই চ্যাপ্টার 5, সেকেন্ড অর্গানিকের 5 অথবা এই চ্যাপ্টারেরই 5। পুরো অর্গানিকের মধ্যে সবচেয়ে যদি সোজা চ্যাপ্টার ধরিস তাহলে এটা হচ্ছে 4, এই 4 মার্কের চ্যাপ্টারটা। এই হলো তোদের এইচএস। এবার যদি এর পরবর্তী এক্সামে চলে যায় তাহলে টোটাল নিটে 11 থেকে কোশ্চেন হবে 51%, আর 12 থেকে কোশ্চেন হবে 49%। এই 49% এর কোশ্চেনের মধ্যে পুরো 12 এর মধ্যে সবচেয়ে বেশি কোশ্চেন যে চ্যাপ্টার থেকে হবে সেটা হচ্ছে পি ব্লক, ক্লাস 12 এর মধ্যে। তারপরে পরে যার অবস্থান সেটা হচ্ছে অ্যালডিহাইড, কিটোন আর অ্যাসিড, এই দুটো চ্যাপ্টার। এই হচ্ছে ক্লাস 12 এর কেমিস্ট্রি। এবার শুরু করি যে কোনো একটা চ্যাপ্টার দিয়ে। তো 5 মার্কের চ্যাপ্টার একটা ডি ব্লক শুরু করা যাক। ডি ব্লক 5 মার্কস, খুব সোজা, কম পড়ে বেশি নাম্বার, মানে 5 মার্ক পাওয়া যাবে, সেই জন্য চ্যাপ্টার শুরু করা। পর্যায় সারণী থেকে চলে আই। পর্যায় সারণী যদি দেখে থাকিস তাহলে বল, বাঁ দিকে এরকম পিলার থাকে, এখানে আবার ডান দিকে পিলার থাকে, শুধু গঠনটা আমি দেখছি, আর লাস্টে নিচের দিকে আবার এরকম থাকে। দেখ, মৌলগুলো যদি বাদ দিয়ে দিস তাহলে এরকম থাকে কিনা, অ্যানসার দিবি, রেসপন্স করবি, তাহলে বুঝতে পারবো। এরা যারা থাকে এখানে কোন ব্লক মৌল থাকে? এস ব্লক। ডান দিকে যারা থাকে পি ব্লক, আর মাঝখানে যারা থাকে ডি ব্লক, আর নিচে যারা থাকে, তাহলে এস আর পি এর মাঝে অবস্থান করছে ডি। যদি এস ব্লকের ডেফিনেশন বানিয়ে থাকিস তো কি বলেছিলিস তখন? যে যেসব মৌলের সর্বশেষ ইলেকট্রন এস উপকক্ষে যদি প্রবেশ করে তাহলে এস ব্লক মৌল। যেমনটা করে ধরে নে 11 পরমাণু ক্রমাঙ্ক ইলেকট্রন বিন্যাস করবি, কি করবি? 1s2 2s2 2p6 3s1। সর্বশেষ ইলেকট্রন কোথায়, কোন উপকক্ষে প্রবেশ করেছে? এস। সুতরাং এটা কোন ব্লক মৌল? কোন ব্লক মৌল? এস ব্লক মৌল। আবার ধর অ্যালুমিনিয়াম, অ্যানসার দিবি, না হবে না। তো কি হলো? 3p1। বল, সর্বশেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করেছে? পি। সুতরাং এটা কোন ব্লক মৌল? পি ব্লক মৌল। তাহলে সর্বশেষ ইলেকট্রন যে উপকক্ষে প্রবেশ করবে মৌলটা হবে সেই ব্লক মৌল। কিন্তু ডি ব্লকের ক্ষেত্রে ডেফিনেশনটা আলাদা। ডি ব্লকের ডেফিনেশন হচ্ছে যে সব মৌলের ডি উপকক্ষ
আংশিক পূর্ণ থাকে, যেসব মৌলের ডি উপকক্ষ আংশিক পূর্ণ থাকে তাকে ডি ব্লক মৌল বলে। যেসব মৌলের ডি উপকক্ষ আংশিক পূর্ণ থাকে তাকে ডি ব্লক মৌল বলে। বল ডি এর ক্যাপাসিটি কটা? ডি উপকক্ষে কটা থাকে? একদম, ডি উপকক্ষে থাকে 10টা। আংশিক পূর্ণ বলতে তুই কি বুঝিস? কেন একটা হলে কি হবে? D1 থেকে শুরু করে D9 যাই হোক না কেন সেটা কি আংশিক পূর্ণ। আর যদি D0 হয় তো কি বলবি? খালি। আর যদি D10 হয় তো কি বলবি? পূর্ণ। তাহলে D যদি 1 থেকে 9 যে কোনো ইলেকট্রন বিন্যাস পাস, তাহলে সেটা কোন ব্লক বলো? D ব্লক বলো। তাহলে D ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস, সাধারণ ইলেকট্রন বিন্যাস লেখার আগে এটা বুঝ, 21 এটা হচ্ছে স্ক্যান্ডিয়ামের অ্যাটমিক নাম্বার। আমি তার ইলেকট্রন বিন্যাসটাকে বলি। আর্গন 3d4s1 এরকম হবে 3d1 4s2। তো ডি উপকক্ষ কি আছে? আংশিক পূর্ণ, সুতরাং এটা কোন ব্লক বলো? ডি ব্লক বলো। এবার এর ইলেকট্রন সাধারণ ইলেকট্রন এখান থেকে লিখব। এটা যদি 4s হয় তো তার যদি নিচে নামি কত s হবে? 5s। তার নিচে নামলে 6s, শ্রেণী বরাবর নিচে নামলে কক্ষপথ কি হয়? বৃদ্ধি পায়। তাহলে এটা যদি 4s হয় তার নিচে 5s, অর্থাৎ এটা চেঞ্জ হতে থাকবে না ফিক্সড হবে? চেঞ্জ হতে থাকবে। সেই জন্য আমি ধরলাম এটা ns। এটা 4 হওয়ার জন্য এটা কত হয়েছে? তাহলে এটা যদি n হয় d কত হবে? n-1। তাহলে সাধারণ ইলেকট্রন বিন্যাস কি লিখব? n-1d 1 to 9 আর ns 2। কেন ns 2? কারণ আগে s এ প্রবেশ করবে তারপরে d এ। ডি ব্লক মৌলকে সন্ধিগত মৌল বলা হয়। কারণ বল কেন বলা হয়? নামের মধ্যে পরিচয়। সন্ধি মানে কি লাগানো? যুক্ত করা। কাদেরকে যুক্ত করেছে বলতো? একদম। তাহলে এস এবং পি এর মধ্যে যোগাযোগ স্থাপন করে তাই। তাহলে ডি ব্লক মৌলকে সন্ধিগত মৌল বলা হয় কারণ ডি ব্লক মৌলগুলি এস এবং পি ব্লকের মাঝে সন্ধি স্থাপন করে। তাহলে ডি ব্লক মৌলগুলি এস এবং পি ব্লকের মাঝে সন্ধি স্থাপন করে। পর্যায়ের ভিত্তিতে সন্ধিগত মৌলকে চারটি শ্রেণীতে সন্ধিগত মৌলকে পর্যায়ের ভিত্তিতে 4টি শ্রেণীতে বিভক্ত করা হয় বা ভাগ করা হয়। 4টি শ্রেণীতে ভাগ করা হয়। লিখলি?
ইলেকট্রন বিন্যাসটা বসিয়ে দিলাম আগে, n-1 d129 ns2। এটা যদি বইয়ে দেখিস তো 10 ও থাকবে, কোনো ব্যাপার নেই। n = 4 বসা, ইলেকট্রন বিন্যাস কি হবে? 3d 129 অথবা 1 to 10 4s2, এটা বললাম যেটা বসাবে সেটাই ঠিক। n = 5 বসালে কত হবে? এটা কত হবে? 5s2। এটা 4d 1 to 10, তারপরে বল n = 6 বসাবো, 6s2 5d 1 to 10, আর n = যদি 7 বসাস 7s2 6d 1 to 10। এখানে কারা থাকবে? স্ক্যান্ডিয়াম থেকে শুরু হবে, জিঙ্কে গিয়ে শেষ হবে। এখানে ইটারবিয়াম থেকে শুরু হবে, শেষ হবে ক্যাডমিয়ামে। এখানে ল্যান্থানিয়াম দিয়ে শুরু হবে, শেষ হবে মার্কারিতে। এখানে শুরু হবে অ্যাক্টিনিয়ামে, শেষ হবে 104 অ্যাটমিক নাম্বার। তাহলে প্রত্যেকটা পর্যায়ে 10টা করে যদি মৌল হয়, তাহলে সন্ধিগত মৌলের মোট সংখ্যা কত? বল। তাহলে সন্ধিগত মৌলের মোট সংখ্যা 40টি, কারণ প্রত্যেকটা পর্যায়ে 10টা করে মৌল থাকবে, 21 30, তাহলে 10টা। মেটাবো, মেটানোর পর লেখা শুরু করছিস। সন্ধিগত মৌলের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য দিয়ে 5টা লাইন লেখা যাবে, এরকম জায়গা ফাঁকা রেখে 5টা লাইন লেখা যায়, এরকম জায়গা ফাঁকা। নেক্সট, কপার প্লাস কপার 2 প্লাস এর মধ্যে কে বেশি স্থায়ী? কোশ্চেন। অথবা বিভিন্ন ভাবে আসতে পারে, কপার প্লাস কপার 2 প্লাস এর চেয়ে কম স্থায়ী হয় কেন? কম স্থায়ী হয় কেন? অথবা জলীয় দ্রবণে কপার 2 প্লাস এর চেয়ে বেশি স্থায়ী হয় কেন? যে কোনো একটা কোশ্চেন দিক না কেন উত্তর এটাই, খুব ইম্পর্টেন্ট। এই জন্য 1 বছর পর পর আসে কোশ্চেনটা, 1 বছর পর পর। এই কপারে যদি ইলেকট্রন বিন্যাস করিস, কপারের অ্যাটমিক নাম্বার 29। বল আর্গন, একদম সাধারণ ফর্মুলা শিখে নে যে সন্ধিগত মৌলে ইলেকট্রন বিন্যাস করবি কি করে। ফার্স্ট আর্গন 3d4s2 বসে দিবি, যেমন করে আমি বসেছি। আর এতটুকু লেখা মানে 20 হয়ে যাবে। এবার বল কটা পড়ে আছে? 9টা। তাহলে বসে দিলি 3d9।
কিন্তু নরমালি D4 এবং D9 থাকতে পারে না। নরমালি এরকম না যে থাকতে পারে না, থাকতে পারে কিন্তু নরমালি থাকবে না। তো D9 যদি না হয় তাহলে কি হয়ে যাবে? D10। তাহলে কি হলো? D10 আর 4s1। কপার প্লাস, তার মানে ইলেকট্রন কটা বেরিয়ে গেছে? একটা। একটা ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে 3d কত হবে? বল। 10 আর 4s 0। কারণ আগে ইলেকট্রন কোথা থেকে বের হবে? 4s থেকে। কেন বের হবে? কারণ 3d আর 4s এর মধ্যে 4s এর শক্তি কম, 3d থেকে বেশি। তো ইলেকট্রন যখন আমি বার করব কম শক্তি দেব না বেশি? যেটা সহজে বের হবে। তাই এখানে খুব সহজে বেরিয়ে গেল। এবার যদি কপার 2+ হয় তাহলে বল এবার কোথা থেকে বের হবে? আর কোনো রাস্তা আছে D ছাড়া? তাহলে 3d9। একটু আগে বললাম যে D9 সাধারণত থাকতে পারে না। এবার তোর কাছে কপার প্লাস আছে 3d10 ফুলফিল, আর একটা আছে 3d9, কোনটা বেশি স্থায়ী? কি বলবি? কপার প্লাস নাকি কপার 2+? কপার 1+। যেহেতু এটা D10 ফুলফিল আর এখানে ফুলফিল তো না, আর এমন ইলেকট্রন মিটার যেটা থাকতেই পারে না, তাহলে সবাই এক বাক্যে বলবি যে কপার প্লাস বেশি স্থায়ী কপার 2+। কিন্তু কেমিস্ট্রি যেটা ভাববি সেটা হবে না, উল্টো কেস। অর্থাৎ উল্টো হয়ে যাবে, মিন্স কপার 2+, কপার প্লাস এর চেয়ে বেশি হয়ে যাবে স্থায়িত্ব। এবার কেন হবে? রিজন। একটা পাত্রে জল আছে, জল মানে H2O, আর এর মধ্যে কপার 2+ আছে। তো কপারের কটা ইলেকট্রন, সরি 2+ মানে কটা ইলেকট্রন ছেড়েছে? দুটো ইলেকট্রন ছেড়েছে, তার মানে ইলেকট্রনের ঘাটতি আছে। আর H2O কি করছে? ইলেকট্রন অ্যাভেলেবল আছে অক্সিজেনের মাথায়। দেখ ঠিক বললাম তো? তো কি হবে বল? কিছু বুঝতে পারছিস কি হতে পারে? কপার বলছে আমার কাছে ইলেকট্রনের ঘাটতি আছে, H2O বলছে ভয় কিসের, আমার কাছে ইলেকট্রন অ্যাভেলেবল আছে। তাহলে কি হবে? কপার 2+ কে H2O ঘিরে ধরবে যাতে করে তার ইলেকট্রনের চাহিদা যেটা আছে সেটা পূর্ণ হয়। তাহলে কপার 2+ কে যখনই ঘিরে ধরবে H2O, তখন এক ধরনের শক্তি বেরিয়ে যাবে, যার নাম বাংলাতে বলে দ্রাবকায়ন শক্তি, ইংরেজিতে বলে সলভেশন এনার্জি। আর এই এনার্জি যত বেশি হবে, অর্থাৎ দ্রাবকায়ন শক্তি বা সলভেশন এনার্জি যত বেশি হবে, স্টেবিলিটি স্থায়িত্ব তত বেশি হবে। এবার যদি আমি কপার প্লাস কে এরকম ঘিরে ধরতাম, তাহলে কপার প্লাস থেকে এরকম H2O যদি ঘুরিয়ে বসিয়ে দিই, তাহলে বল এখান থেকে একটা এনার্জি বেরিয়ে যাবে যার নাম হাইড্রেশন এনার্জি। তো প্রশ্ন হলো এটাও হাইড্রেশন এনার্জি, এটাও হাইড্রেশন এনার্জি, কোনটা বেশি স্টেবল? তো হাইড্রেশন এনার্জি আবার চার্জের উপর ডিপেন্ড করে, চার্জ এবং আকারের উপর ডিপেন্ড করে। চার্জ যত বেশি হবে হাইড্রেশন এনার্জি তত বেশি হবে, আকার যত ছোট হবে হাইড্রেশন এনার্জি তত বেশি হবে। তো বল কপার প্লাস আর কপার 2+ দুটোর মধ্যে চার্জ কার বেশি? চার্জের মাথায় যেটা আছে এটা 2+ আর এটা 1+, কার আছে? চার্জ কার বেশি? 2+ এর। তো যদি 2+ এর চার্জ বেশি হয় তাহলে কি হবে? দ্রাবকায়ন শক্তি, এই যে বল চার্জ যদি বেশি হয় দ্রাবকায়ন শক্তি বেশি হবে আর স্থায়িত্ব বেশি হবে। তাহলে কপার প্লাস আর কপার 2+ এর মধ্যে কপার 2+ এর চার্জ বেশি, তাই দ্রাবকায়ন শক্তি বেশি, তাই স্থায়িত্ব বেশি। এটাই হচ্ছে রিজন। তাহলে লিখ এবার প্রথমে কপার প্লাস কপার 2+ এর ইলেকট্রন বিন্যাস কর হয়েছে। প্রথমে কপার ইলেকট্রন বিন্যাস, তারপরে কপার প্লাস এর, তারপরে কপার 2+ এর।
লিখে দাও। কপার 2+ এর চার্জ কপার প্লাস এর চেয়ে বেশি হওয়ায়, কপার 2+ এর চার্জ কপার প্লাস এর চেয়ে বেশি হওয়ায় ইলেকট্রোবিটাস হচ্ছে। এবার তারপরে লিখতে হবে কপার 2+ এর চার্জ কপার প্লাস এর চেয়ে বেশি হওয়ায় কপার 2+ এর দ্রাবকায়ন শক্তি কপার প্লাস এর চেয়ে বেশি হয়, কপার প্লাস এর চেয়ে বেশি হয়। ফলে কপার 2+ এর স্থায়িত্ব কপার 2+ এর স্থায়িত্ব কপার প্লাস এর চেয়ে বেশি হয়। ফলে কপার 2+ এর স্থায়িত্ব কপার প্লাস এর চেয়ে বেশি হয়। নেক্সট কোশ্চেন, এটাও পরীক্ষাতে আসে মাঝে মধ্যে। লেখা হয় কপার সিলভার গোল্ড। এটাকে একসাথে যদি মনে রাখতে যাস অকাজ, অ মিন্স এই, কপার মিন্স কা, এজি মানে আজ। এটা ইলেকট্রোবিটাস সেম। তো কপার সিলভার গোল্ড, এটা কখনোই আসেনি যে সিলভার আর গোল্ড দিয়ে কোশ্চেন আসছে, সবসময় কপার দিয়ে। কপার সিলভার গোল্ড এরা কি সন্ধিগত মৌল? জিজ্ঞাসা চিহ্ন। এরা কি সন্ধিগত মৌল? তো সন্ধিগত মৌলের চেনার উপায় ডি উপকরণ কি হতে হবে? আংশিক পূর্ণ। তাহলে ইলেকট্রোবিটাস ছাড়া কোনো উপায় নেই। কপার ইলেকট্রোবিটাস যদি করিস তাহলে আর্গন, একটু আগে বললাম উপরে 3d10 আর 4s1। দেখ কোনোভাবে হচ্ছে না। কপার প্লাস এর যদি করিস তো কি হবে বল? 3d10 4s0। কপার যদি 2+ এর করিস তাহলে কি দাঁড়াবে? 3d9 4s0। এবার বল কে বেশি স্থায়ী, কপার প্লাস নাকি কপার 2+? একটু আগে দেখলি কপার 2+ বেশি স্থায়ী কপার প্লাস এর চেয়ে। তাহলে সন্ধিগত মৌলের পূর্ণাঙ্গ ডেফিনেশন হলো এটা। এবার যেটা লিখব, কোন মৌল, পেন একটাই, কোন মৌল বা তার কোন স্থায়ী আয়নের ডি উপকক্ষ আংশিক, কোন মৌল বা তার কোন স্থায়ী আয়নের ডি উপকক্ষ আংশিক পূর্ণ থাকলে তাকে সন্ধিগত মৌল বলে। এটা হচ্ছে কমপ্লিট ডেফিনেশন। পরীক্ষা যদি পড়ে এই ডেফিনেশন লিখবি। আগে কেন লিখলাম না? কারণ হচ্ছে প্রাইমারি কনসেপ্ট, তখন যদি এটা লিখি তো ব্যাপারটা জটিল দাঁড়াবে। এবার এখানে কি লাগানো আছে দেখ, বা লাগানো আছে, মিন্স মৌল হলো অথবা তার কোনো আয়ন যে কোনো একটা যদি ডি উপকক্ষ আংশিক পূর্ণ হয় তবে সন্ধিগত মৌল হয়ে যাবে। তো দেখ এটা হচ্ছে স্থায়ী আয়ন, এটা হচ্ছে স্থায়ী আয়ন, কপারের ডি উপকক্ষ কি আছে? পূর্ণ আছে, কিন্তু তার স্থায়ী আয়নের ডি উপকক্ষ কি আছে? আংশিক পূর্ণ আছে। আর এখানে বলছে যে কোনো দুটোর মধ্যে একজন হলে সন্ধিগত মৌল হয়ে যাবে। তাহলে কপার কি হবে? সন্ধিগত মৌল। কারণ
কপারের স্থায়ী আয়ন কপার 2+ এর ডি উপকক্ষ আংশিক পূর্ণ থাকে। কপারের স্থায়ী আয়ন কপার 2+ এর ডি উপকক্ষ আংশিক পূর্ণ থাকে, তাই কপার সন্ধিগত মৌল। নেক্সট সিলভার গোল্ড একই রিজন। নেক্সট কোশ্চেন আছে ঠিক সেম টাইপ, মৌলটা আলাদা। জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি কি সন্ধিগত মৌল? জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি কি সন্ধিগত মৌল? নেক্সট কোশ্চেন সেম ফান্ডা, ইলেকট্রন বিন্যাস। জিঙ্ক 30, ইলেকট্রন বিন্যাস কিভাবে করবি? একটু আগে বললাম আর্গন 3d4s2 বসিয়ে দে, এতটা মানে 20 হয়ে গেল। কটা বসাতে পারবো? 10, তাহলে 3d10। জিঙ্কের সবচেয়ে কমন আয়ন কি দেখা যায় বলতো? Zn2+, যেমন Zns এর উপর দেখা যায়, Zns দেখা যায়, সব জায়গায় Zn2+। দুটো যদি প্লাস হয় তাহলে কোথা থেকে ইলেকট্রন বের হবে? s থেকে। তাহলে কি পড়ে থাকলো? 3d10 আর 4s0। বল জিঙ্ক পরমাণু অথবা Zn2+, দুটোর মধ্যে কোনো একটিরও কি ডি উপকক্ষ আংশিক পূর্ণ আছে? হ্যাঁ না? তাহলে জিঙ্ক কি সন্ধিগত মৌল হবে? ব্যাস অ্যানসার হয়ে গেল। জিঙ্ক এবং জিঙ্কের স্থায়ী আয়ন Zn2+, কোনটিরই ডি উপকক্ষ আংশিক পূর্ণ নয়, তাই জিঙ্ক সন্ধিগত মৌল নয়। এটা একদম ক্লিয়ার, এতে কোনো সন্দেহ নাই। মনের মধ্যে একটা কোশ্চেন হতে পারে যে জিঙ্ক এস ব্লক মৌল হলো না, যেহেতু বাঁ দিকে নেই। ডান দিকে পি ব্লক, সেটাও হলো না। আবার এখন একটু আগে দেখলাম জিঙ্ক ডি ব্লক মৌল নেই, তাহলে জিঙ্ক আছে কোথায়? পরের সাইডের বাইরে না, জিঙ্ক ডি ব্লকে রাখা আছে, কিন্তু জিঙ্ক সন্ধিগত মৌল নয়। কেন রাখা আছে তাহলে? নয় তো কেন রাখা হলো? কারণ এর ধর্ম প্রপার্টি আর ডি ব্লক মৌলের ধর্ম মিল আছে, তাই রাখা, আর অন্য কোনো রিজন নয়। তাহলে নেক্সট পয়েন্ট করে রাখ, ভৌত ধর্ম। এই ভৌত ধর্মের মধ্যে 10টা পয়েন্ট আছে, তার মধ্যে ফার্স্ট পয়েন্ট সেটা হচ্ছে আকার। ওকে, আজকের মতো তাহলে এখানে